ঈদ মোবারক। সবাইকে স্বাগতম ঈদ তারার আড্ডায়। আজ আমাদের সাথে আছেন উপমহাদেশের গিটার কিংবদন্তি আয়ুব বাচ্চু। আমরা চলে যাচ্ছি তার কাছে। ঈদ মুবারক সবাইকে, ঈদ মুবারক যারা দেখছেন, এবং যাদের ঈদ যেভাবে হোক না কেন, সুখের দুঃখের ঈদ তো ঈদেই। আনন্দ কাটুক, সবার অনেক আনন্দ কাটুক। হয়তো গত বছরও অনেকে ছিলেন, এবছর নেই, এবছর অনেকে আছেন, হয়তো আগামী বছর থাকবে কিনা জানি না। সবার মা বাবা পরিবার পরিজন নিয়ে সবাই যেন সুন্দরভাবে ঈদ করেন, ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন। যে ছেলেবেলায় তো ঈদ আসতো আপনার জীবনে অনেকবার, তার সাথে আপনি একটা মিউজিশিয়ান হিসাবে, একজন শিল্পী হিসাবে ঈদের দিনটাকে কিভাবে উপভোগ করতেন সাধারণত আর কি? যখন কৈশোর থেকে বিশেষ করে তারুণ্যে আপনি এগিয়ে যাচ্ছেন, যখন গিটার অন্তপ্রাণ একটা মানুষ, আপনি ঈদের দিনটা ঠিক কিভাবে কাটতো? তখন তো আমার কাছে ঈদ ছিল হচ্ছে একটা স্বর্গীয় ব্যাপার, মানে এখনও স্বর্গীয়, কিন্তু তখন ঈদটা মানে হলে মানে জীবনের মানে পুরো আসমান পেয়ে যাওয়ার মতো আর কি। কারণ ঈদই পেতে হবে, বিভিন্ন মুরব্বীদের বাসায় যেতে হবে, সালামি করতে হবে, সালামি নিতে হবে। সো ইটস লাইক এ ফান, অনেক আনন্দের, অনেক মজার এটা। আর এখন হচ্ছে দিতে হয় আমাদেরকে। এখন হচ্ছে আমরা বড় হয়েছি, এখন ছোটোদেরকে আমরা স্নেহ করে আমরা সাপোর্ট দিতে হয়, এবং ওটা একটা আনন্দের, ওটা একই জিনিস, একই আনন্দ। বাট ছোটোবেলার ঈদে যেটা প্রাপ্তি ছিল সেটা হচ্ছে, আর তখনকার আসলে তখন বাতাসও একটা ঘ্রাণটা ডিফারেন্ট ছিল। এখন বাতাসও জানি কেমন জানি হয়ে গেছে ঘ্রাণের। ঈদেরও তাই হয়েছে, ঈদটা আধুনিক হয়ে গেছে অনেক। আগে একটু একটু নিজস্ব একটা ঈদ ঢং ছিল। এখন আগের সময় হলে ঈদ গুড ইনাফ, আর এখন হচ্ছে সময়ের সাথে টেবিলে আরও অনেক খাওয়া দরকার, নাহলে ঈদ হয় না। যখন আমাদের দেশে ব্যান্ড মিউজিকটা শুরু হয়েছে, বা আপনারা ব্যান্ড মিউজিকটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, কিন্তু তখন দেখা যেত একটা সময় আমরা দেখেছি যে অনেকেই ব্যান্ড মিউজিকটাকে ঠিক মূলধারার মিউজিক হিসেবে গ্রহণ করতো না। কিন্তু আপনারা ধীরে ধীরে নিজেদের কাজে নিজের যোগ্যতা দক্ষতায় প্রমাণ করে যখন একটা সময় দেখা গেল যে বিক্রম ঘোষের মতো তবলাবাদক, মানে কলকাতার তবলাবাদক আপনার সাথে বাজাচ্ছেন, পারকাশনিস্ট বেসিক্যালি উনি হয়তো ভারতের সবচেয়ে বড় যে ক্লাসিক্যাল মিউজিশিয়ানরা সবার সাথে বাজিয়েছেন, আপনার সাথেও খুব আপনার প্রতি শ্রদ্ধা রেখেই বাজাচ্ছেন। আমি চমৎকার মিউজিশিয়ান, মানুষ হিসেবে অদ্ভুত মানুষ, মানে দুটোই এক কথায়, উনি অনবদ্য একজন মানুষ। আর আমার সৌভাগ্য হয়েছে আমার জীবনে একটা অনেক বড় প্রাপ্তি, যে ওনার মতো একজন মিউজিশিয়ানের সাথে আমি বাজতে পেরেছি। শেখার অনেক কিছু ছিল। আমরা বাংলাদেশের মানুষ আপনাকে বা বিশ্বের মানুষ আপনাকে চিনি একজন রক মিউজিশিয়ান হিসাবে, কিন্তু রক মিউজিকের পাশাপাশি আপনি ব্লুজ, ইন্ডিয়ান ক্লাসিক্যাল ধারায় গিটার বাজানো, ফোকে গিটার বাজানো, ফ্লামিঙ্গো বাজানো, এবং কখনো কোনো জ্যাজ নিয়েও কাজ করতে আমরা দেখেছি। এতগুলো বৈচিত্র্যময় ধারায় কাজ করে ব্যাপারটা যাওয়া, হচ্ছে এই 24টা ফ্রেডে মানে কি যে আছে আর কি যে নেই খুঁজতে গিয়ে সব বাজানো হচ্ছে। আর সব বাজাতে গিয়ে প্রতিনিয়ত কিছু না কিছু একটা শিখছি। যখন ব্লুজ বাজাচ্ছি তখন ব্লুজ শিখছি, যখন হেভি কিছু বাজাচ্ছি হার্ড রক তখন ওটা শিখছি। জ্যাজ আমি খুব একটা ভালো বাজাই না, বাট আমার মনে হয় জ্যাজ ইজ অ্যানাদার ফর্মেট অফ মিউজিক, যেটা ইজ বিগ পার্ট অফ মিউজিক, যেটা শিখতে পারাটা একটা কৃতিত্ব দরকার। আপনি প্রচুর প্র্যাকটিস করেন, এখনো প্রচুর প্র্যাকটিস করেন, ঘন্টার পর ঘন্টা টানা প্র্যাকটিস করে যান। মানে একটা মিউজিশিয়ানের জন্য, একজন সঙ্গীত শিল্পীর জন্য রেগুলার নিয়মিতভাবে প্র্যাকটিস করাটা কতটা জরুরি আপনি মনে করেন? হ্যাঁ, সাঁতার, যারা সাঁতারু তারা যদি কি বলে কম্পিটিশনে যেতে হয়, তাহলে তো নিয়মিত অনেক প্র্যাকটিস করতে হবে। মিউজিশিয়ানদের সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে মিউজিক শেখার, সেটা হচ্ছে প্র্যাকটিস, মিউজিক জানার। কারণ কিছু না কিছু একটা কোথাও না কোথাও লুকিয়ে আছে, জাস্ট একটা আঙ্গুল দিয়ে 3টা ফ্রেড, হ্যাঁ, সো এরকম লাইক 5টা আঙ্গুল দিয়ে ইউ ক্যান ডু আ হেল অফ লট। তো এরকম মিউজিশিয়ানরা প্র্যাকটিস করবে, বা আমি নিজে প্র্যাকটিস করি এই কারণে, কারণ আমার মনে হচ্ছে আমার শেখা এখনও হয়ে ওঠেনি। আসলে আমার শিখতে হবে, আমার শিখতে হবে। সঙ্গীত হচ্ছে বিশাল একটা সাগর, এই সাগর পাড়ি দেওয়া সম্ভব না। আমরা এখনও কিনারও নেই, পাড়ি দেওয়া তো দূরের কথা। শিখতে পারার খুব সহজ কিছু না, সঙ্গীত ইম্পসিবল। সঙ্গীত শিখতে হলে আসলে এক জীবন পার হয়ে যাবে, সঙ্গীত শেখা হবে না।
চেষ্টা করা মাত্র। টোন মেকিং এর ক্ষেত্রে আপনি অনেক খুঁতখুঁতে, আপনার যে গানগুলো তো বিভিন্ন গানে নিজস্ব এলআরবির সাথে যখন বাজাচ্ছেন সেই গানের নির্দিষ্ট কিছু টোন আছে, আবার আপনার সলো ক্যারিয়ারে বিভিন্ন গানে আপনি যখন বাজিয়েছেন নানান ধরনের টোন, যেগুলো আসলে আমাদের মতো নতুন সঙ্গীত শিল্পী যারা বা আমরা নতুন যারা গিটার শিখতে চেষ্টা করছি, বাজানোর চেষ্টা করছি, তাদের জন্য খুঁজে পেতে অনেক সময় লেগেছে। কখনো এটা তৈরি করার চেষ্টা করতে করতেই হয়তো আমরা অনেক কিছু শিখেছিও। টোন মেকিং এর ক্ষেত্রে আপনি কি ধরনের জিনিস? ভেরি সিম্পল, গানের সাথে ঠিক যে গিটারটা ডিমান্ড করবে, যে টোনটা ডিমান্ড করবে, ওটাই ইউজ করা উচিত। মানে ডোন্ট ফোর্স ইউর সেলফ যে এই গানে এটা যাবে না কিন্তু এটাই বাজাবো, উল্টা একটা টোন দরকার নেই। অনেক সফট একটা গান দেখা গেলো আমি একটা ডিস্টর্টেড একটা লাইন বাজালাম লম্বা, খুব ভালো লাগছে। আবার অনেক সফট একটা গান খুব মিষ্টি করে খুব মেলো কিছু বাজালাম, ভালো লাগছে। ইট ডিপেন্ডস হাউ ইউ ইউটিলাইজ ইউর মিউজিক, দ্যাটস ইট। গুরু আজম খানের সাথেও আপনি কাজ করার সুযোগ পেয়েছেন, কাজ করেছেন, এক মঞ্চে দাঁড়িয়ে বাজিয়েছেন, বিজ্ঞাপনে কাজ করেছেন, গানের কাজ করেছেন। তার সাথে কাজ করার অভিজ্ঞতা যদি আমাদের একটু অদ্ভুত। জানাতেন। উনি শুধু মানুষ বললে আমার ভুল হবে, মানুষের ঊর্ধ্বে একটা মানুষ উনি আমার কাছে। কারণ আমাকে পিতৃস্নেহে উনি যে আদর করে রাখতেন, ওনার মতো আদর আমাকে এই সঙ্গীত জগৎ আর কেউ করেছে বলে আমার মনে হয় না। এবং নিশ্চয় করেন, কিন্তু আমার দেখা হয়নি। কিন্তু আজম ভাই বা গুরু আমার, উনি আমাকে এমন একটা আদর দিয়ে গেছেন যেটা আমার কাছে ভোলা সম্ভব না কোনোদিন। মানে আমি এরকম মানুষ দেখিনি। ওনার কণ্ঠে হচ্ছে স্নেহ, বুকে ছিল ভালোবাসা, আর পিঠে হাত বুলোনো, মনে হচ্ছে বাবা হাত বুলোচ্ছে। আর আমার জন্য উনি বিভিন্ন ধরনের কী বলে দেশীয় রস, দেশীয় ডালপালা এগুলি জোগাড় করতেন। এটা খেলে হবে, এটা খেলে হবে, তারপর কালিজিরার তেল, এটা খেলে হবে। আজম ভাই, গুরু আজম ভাই, আজম খান, এবং উনি আমাকে যে কী আদর করতেন এটা আনবিলিভেবল। আমি একমাত্র আমার মায়ের কবরে নেমেছি, আমি আজম ভাইয়ের কবরে নেমেছি, আমি নিজের হাতে নামিয়েছি ওনাকে। আমার সাথে ওনার ছেলে ছিলেন, আরও কয়েকজন ছিলেন, বাট আমার ভীষণ ঠান্ডা একটা জায়গার মধ্যে আমি গুরুকে শুয়ে এসেছি। আজম খানের যদি যে সঙ্গীত, যে ধারা, যেই ধরনের সাউন্ড অ্যারেঞ্জমেন্ট, যে ধরনের কথা, যে ধরনের সুর নিয়ে উনি কাজ করেছেন, এটা আপনার জায়গা থেকে যে 70-এর দশকে একটা মানুষ যুদ্ধ পরবর্তী একটা দেশে, মুক্তিযুদ্ধ সবেমাত্র হয়েছে, এরকম একটা দেশে উন্মাতাল একটা অবস্থা, সব কিছু মিলে বিপর্যস্ত হয়ে আছে, এইরকম এক সময় একটা মানুষ গানের একটা নতুন ধারা নিয়ে এলেন এবং তার সঙ্গীত আয়োজন ভিন্ন, কথা ভিন্ন, সুরও ভিন্ন, এবং গায়কই যেটা আমাদের পরম্পরায় ছিল বাংলা গানের, সেখান থেকে সম্পূর্ণ বেরিয়ে যাওয়া। এই জায়গাটা আপনার কাছে কি মনে হয়? এখানে আপনি খেয়াল করবেন খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট, সেটা হচ্ছে আজম ভাইয়ের গানে কিন্তু অনেক বেশি কথা নেই। হারিয়ে গেছো খুঁজে পাবো না, আসি আসি বলে তুমি আর এলি না। এখন যদি আপনি অনেক কথা বলতে থাকেন, মানুষ কোন কথাটা মনে রাখবে? মানুষ তো আমরা। আর সেকেন্ড থিং হচ্ছে উনি বিপ্লব তো আসলে ওই সময় ঘটিয়ে দিয়েছেন। আর আমার বা আমাদের অনেকেরই দুর্ভাগ্য, ওনার মতো এত অদ্ভুত চমৎকার গান এখনো পর্যন্ত বানাতে পারছে না। একটা আসে আসি বলো তুমি, কিংবা পাপড়ি কেন বোঝে না, কিংবা আমি যারে চাই রে, কি না আর কি, জ্বালা জ্বালা জ্বালা, কত চমৎকার চমৎকার গান ছিলেন, আছেন, এবং এগুলো আমাদের অহংকারের গান। জমে উঠেছে আড্ডা, ঈদ তারার আড্ডায় নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর আবারও স্বাগতম ঈদ তারার আড্ডায়। পশ্চিমবঙ্গের একটা চ্যানেলে আমি দেখেছি যে সম্ভবত ইটিভি বাংলার মহালয়ার একটা কনসার্টে আপনি স্টেজে গাইছেন, যখন সবার শেষে আপনি স্টেজে উঠলেন। এর আগে সবাই হয়তো অ্যাকুস্টিক পারকাশন এগুলো নিয়ে উঠেছেন, তারপর আপনি ইলেকট্রিক গিটার, আপনি একটা ইলেকট্রিক গিটার নিয়ে মঞ্চে উঠলেন, উঠে প্রথম গান ধরলেন বাংলাদেশ, তুমি প্রিয় কবিতার ছোট্ট উপমা। এই গানের পরেই আপনি গাইলেন সেই তুমি। এখন এই সময় গিয়ে আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গের খুব জনপ্রিয় একজন গায়ক অঞ্জন দত্ত, উনি আপনার সাথে মঞ্চে উঠে সেই তুমি গানটা আপনার পাশে দাঁড়িয়ে গাওয়া শুরু করলেন সবার সামনে, এটা হল ভর্তি মানুষের সামনে। এই জিনিসগুলো কেমন লাগে? এটা তো আসলে যদি এভাবে বলি তাহলে সেটা হচ্ছে ভালোবাসা।
অঞ্জনদা, অমিতদা, এরা হচ্ছে আমার প্রাণ মানুষ। ব্লু হিল্ট, যেটা একটু আগে বলেছেন আপনি, ব্লু হিল্ট। অঞ্জনদা আমার অনেক শ্রদ্ধেয় একজন মানুষ, উনি আমাকে অনেক স্নেহ করেন। এবং অঞ্জনদা আমাদের এখনকার পরিচিত না, বেশ আগের থেকেই, যখন আমি একটা ব্যান্ডে ছিলাম তখন থেকেই। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে ব্লু হিল্ট, অমিত দত্ত, নন্দন বাগচি, দিস আর গ্রেট পিপল, গ্রেট মিউজিশিয়ান উপর বাংলার। এদের সাথে আমার চমৎকার কোলাবোরেশন হয়েছে মিউজিক্যাল। তো এই জন্য অঞ্জনদা বা আরও যাদের নাম বলেছি, আমি কোথাও বাজালে ওনাদের বাজাতে কোনো অসুবিধা হবে না, উঠে যাবে, ওনারা বাজাবে। আমাদের মধ্যে ওই আন্ডারস্ট্যান্ডিংটা আছে আজীবনের জন্য। এটা অনেক চমৎকার একটা ব্যাপার। বিশ্বকাপ ফুটবলের মৌসুম চলছে, চারিদিকে বাংলাদেশের থেকে শুরু করে সারা পৃথিবীতেই বিশ্বকাপের একটা উন্মাদনা চলছে। ফ্ল্যাগ দেখতে পাচ্ছি আমরা রাস্তায়, প্রিয় দলের সমর্থনে সবাই কথা বলছে। আপনি বিশ্বকাপ ফুটবলকে নিয়ে আপনার স্মৃতি যদি কিছু জানাতেন এবং আপনার পছন্দের খেলোয়াড়দের। একটা সময় তো আমাদের ছিল, মানে এখানে অনেক যুদ্ধগত পরিণত হয়েছিল, দুই পক্ষের তিন পক্ষের আমাদের মধ্যে আর কি। কেউ ইটালি, কেউ ব্রাজিল, কেউ আর্জেন্টাইন, কেউ কী বলে ফ্রান্স, মানে অনেক গণ্ডগোল এখানে হয়েছে, ঝগড়া বিবাদ হয়েছে এবং বড় টিভিও ভাঙা হয়েছে। সব মিলিয়ে কিছু স্মৃতি আমাদের আছে বিশ্বকাপ নিয়ে, ওটা থাকুক ওইভাবে। আর সেকেন্ড থিং হচ্ছে বিশ্বকাপে এবার দুজনেই ভালো খেলুক, নেইমারও খেলুক আর ওদিকে মেসিও খেলুক, আর যে জিতে পুরস্কারটা সে নিয়ে যাক। কারণ যেহেতু আমাদের এখানে হচ্ছে না, আমরা দুজনকে হাততালি দিব, সবাইকে হাততালি দিব, দ্যাটস ইট। আর রাত জেগে বিশ্বকাপ দেখা কিংবা খুব মজা করে বিশ্বকাপ দেখা, এটার মধ্যে একটা আলাদা মজা আছে। এটা খুব আনন্দের যে বাংলাদেশে বিশ্বকাপ একটা আসলে একটা উন্মাদনা সৃষ্টি হয়, বাড়িতে বাড়িতে ফ্ল্যাগ ওঠে, বিভিন্ন ফ্ল্যাগ ওঠে এবং যার যার সাপোর্টার তাকে তাকে সাপোর্ট করে। এটা আনন্দের, অনেক আনন্দের ব্যাপার। ফাইনালি তো একজন জিতে নেয়। তা আমি এবার ব্যক্তিগতভাবে একটু যে কোনো একটা দলকে সাপোর্ট করি। সে জিতলো ভালো, না জিতলো আমার কিছু যায় আসে না, বাট আমাদের দোয়া থাকবে সে যেন জিতে। আর ওই যে একটু আগে বললাম, নেইমার মেসি দুজনে যেন ভালো খেলে। আপনি নিজেও একজন ডাই হার্ড রক মিউজিশিয়ান, তারপরও আমি দেখেছি একটা অ্যালবাম আপনি কাজ করেছেন পুরোপুরি আব্দুল আলিমের গান নিয়ে, আমাদের শ্রদ্ধেয় আব্দুল আলিম সাহেবের গান নিয়ে ট্রিবিউট করেছেন এরকম। এবং পরবর্তীতে আপনার অনেক সলো গানে আমরা দেখেছি বাংলাদেশের যে লোকজ ফোক মিউজিক বা আমাদের যে ঐতিহ্য, এগুলোর আপনি বহন করছেন কোনো না কোনোভাবে। এই জায়গাটা আপনার কাছে কেমন লাগে বলুন? শেখার কোনো শেষ নেই, এই শব্দটা বিশ্বাস করে আমি সব কিছু শিখি। শেখার আমার কোনো লজ্জা নেই, আমি শিখতে চাই। শিখতে গিয়ে আমি বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করেছি বিভিন্ন গানের উপরে। যেটা পারি না সেটা ধরি না, যেটা পারার চেষ্টা করি সেটা করার চেষ্টা করি। শিখতে চাই, আমি শিখতে চাই। তো একটা আপনার যদি আমরা গিটার কম্পোজ যদি শুনে ফেলতে পারতাম। একটা নতুন গান বের হবে, গানটা এখন হয়তো শুনতে পারবো না, বাট স্টার্টিংটা যারা আগামীতে লাইভে থাকবে তারা নিশ্চয়ই দেখতে পাবে। তারপর একটা গান আসে, গানটা শুরু হয়, তারপর পাওয়ার ঢুকে, তারপর অনেক মজা। এটা লাইভে আমরা আনবো সামনে। আমাদের দেশের অডিও ইন্ডাস্ট্রি পাইরেসিতে আক্রান্ত, অব্যবস্থাপনা সব কিছু মিলিয়ে শিল্পীরা মোটামুটি একটা বিপর্যস্ত অবস্থায় আছেন। আবার অনেককে দেখতে হচ্ছে যে অনেক আমাদের গুণী শিল্পী যারা আমাদের দেশকে নানানভাবে ঋণী করে গেছেন সাংস্কৃতিক দিক থেকে আমাদের দেশে, তাদের জীবনের শেষ পর্যায়ে গিয়ে হয়তো চিকিৎসার জন্য কারো সাহায্য নিতে হচ্ছে। এখানে আমার বলাটাকে কিভাবে নিবে জানি না, খেয়াল করে দেখবে তুমি, সেটা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সবার একটা একাত্মতা আছে। নাটকে বলেন সবার একটা একাত্মতাবোধ আছেন, সবাই মিলেমিশে আছেন। এবং ইভেন শ্রমিক যারা তারাও একসাথে আছেন, ট্রাক ড্রাইভার একসাথে আছেন, সবখানে সবাই মিলেমিশে আছেন। কেন জানি না, কোন দুঃখে বা কোন অভিশাপে আমি এটা জানি না, আমরা শিল্পীরা কখনো পরস্পর কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে পারছি না। হয়তো এই সুযোগটা নিয়ে তারা ব্যবহার করছে আমাদেরকে, এবং
সেখানে প্যারিসে জন্ম হচ্ছে, সেখানে কপিরাইট ইনফ্রিঞ্জ হচ্ছে, সেখানে অনেক বাজে বাজে কাজ হচ্ছে যেটা দরকার ছিল না। যে আমরা দীর্ঘদিন ধরে দেখেছি যে আমাদের দেশে যে সবাই গান ভালোবাসে, শিল্পীদের শ্রদ্ধা করে, কিন্তু অর্থনৈতিক জায়গায় শিল্পীদের ঠকানোর একটা পরম্পরা যেন চলে এটা আসছে। শ্রোতাকে কোনোভাবেই অভিশাপ দেওয়া যাবে না, ব্লেম করা যাবে না। শ্রোতারা কিন্তু পে করতে রাজি, কিন্তু যারা প্রচারটা করবেন তাদেরকে এগিয়ে আসতে হবে। তারা কারা, তারা কি চায়? তারা গানটা নিয়ে চলে যেতে চায় না গানটা বিক্রি করতে চায়, কোনটা? আর এই ক্ষেত্রে মানে শিল্পীদের ক্ষেত্রে মানে এই যে শেষ জীবনে হয়তো অনেক গুণী শিল্পী যারা কষ্ট পায়, তাদের জন্য কি কি ধরনের পদক্ষেপ জরুরি বলে আপনি মনে করেন? এটা নিশ্চয়ই উপরের মহল সেটা ভেবে দেখবেন, কারণ শিল্পীরা তো আর সারা জীবন এইভাবে চলবে না। একটা সময় গিয়ে যদি গান বাজনা বন্ধ হয়ে যায় বাংলাদেশে, সেক্ষেত্রে কিন্তু কষ্টের কিছু থাকবে না আর কি। শৌখিন গান বাজনা তো সবাই করে এখানে, কিন্তু প্রফেশনাল যারা মিউজিশিয়ান তাদের জন্য হয়তো জিনিসটা প্রফেশনালিজম নাও থাকতে পারে। যারা একদম নিতান্তই নিজের খেয়াল খুশি মতো করছেন তাদের একটা আলাদা ব্যাপার আছে, আর যারা এটাকে প্রফেশনাল নিয়ে কাজ করছেন তারা হয়তো অভিমান থেকে সরে যেতে পারে এভাবে চলতে থাকলে। এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গীত যে অবস্থায় আছে, তরুণরা চেষ্টা করছে, নানান ধরনের নতুন নতুন ধরনের সঙ্গীত আসছে, নানান ধারায় কাজ করার চেষ্টা করছে। যদিও অডিও ইন্ডাস্ট্রি সেভাবে তারা প্রফেশনালভাবে নিতে পারছে না, কিন্তু তারপর অনেকের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই জায়গা থেকে নতুন শিল্পীদের জন্য কি করা উচিত, আপনি কি মনে করেন? এটা ব্যক্তি বিশেষে তো হবে না, এটা সবাইকে এগিয়ে আসতে হবে। তবে এটা ঠিক, তুমি ঠিক বলেছ, সেটা হচ্ছে নতুন যারা আসছে প্রচুর মেধাবী এবং তাদের নিজস্ব একটা ঢং আছে, স্টাইল আছে, যেটা আগামীতে অনেক দূরে এগিয়ে যাবে। দুর্ভাগ্য তাদের যারা তাদেরকে বাজারজাতকরণ করতে পারছে না, মার্কেটিং করতে পারছে না। এটা আনফর্চুনেটলি কেন হচ্ছে না আমি জানি না, বাট দুর্ভাগ্যজনক এটা খুব। কিন্তু সম্ভাবনায় ভর্তি, সম্ভাবনাময় অনেক নতুন ব্যান্ড অলরেডি কাজ করছেন এবং বেশ নাম করছেন বাংলাদেশে। ধন্যবাদ ডিবিসিকে এবং ধন্যবাদ ক্যামেরার পেছনে যারা আছেন সবাইকে, ধন্যবাদ যারা দেখছেন এই মুহূর্তে সবাইকে, ধন্যবাদ সৌরভকে আমার কাছে আসার জন্য বা আমাকে জিজ্ঞেস করার জন্য। আর আপনারা যারা ঈদ করবেন অনেক ভালো ঈদ করুন, সুন্দর থাকুন, ভালো থাকুন, অনেক অনেক ভালোবাসা রইল, অনেক অনেক দোয়া রইল। ঈদ মোবারক, সালাম। শেষ করছি ঈদ তারার আড্ডা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ঈদ মোবারক।